মারাত্মক খবর, বিশেষ প্রতিবেদন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কার স্বপ্ন, কার কৃতিত্ব, কার বাস্তবায়ন? কেন এই প্রকল্প এককভাবে কোনো সরকারের দাবি হতে পারে না? প্রতিবেদন শেখ ফরিদ, বিশেষ প্রতিনিধি, মারাত্মক খবর। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি যুগান্তকারী অধ্যায়। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং কয়েক দশকের রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক পরিকল্পনা, আন্তর্জাতিক কূটনীতি, প্রযুক্তিগত প্রস্তুতি এবং বহু সরকারের ধারাবাহিক নীতির ফল। সাম্প্রতিক বছরগুলিতে এই প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক কৃতিত্ব দাবি নিয়ে নানা আলোচনা দেখা যায়। বিশেষ করে এটি কোনো একক দল বা একক সরকারের অর্জন কিনা, এই প্রশ্ন জনমনে বারবার উঠেছে। গভীর অনুসন্ধানে দেখা যায়, রূপপুরের ইতিহাস এত দীর্ঘ, জটিল এবং বহুস্তরীয় যে এটিকে এককভাবে কোনো সরকারের কৃতিত্ব বলা ইতিহাসের পূর্ণ সত্যকে আড়াল করা হবে। কারণ এই প্রকল্পের বীজ বপন হয় পাকিস্তান আমলে, পুনর্জাগরণ হয় স্বাধীনতার পর, বিভিন্ন সময়ে পরিকল্পনা নবায়ন হয়, আর বাস্তব নির্মাণ শুরু হয় অনেক পরে। রূপপুরের শুরু পাকিস্তান আমলের পরিকল্পনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণা নতুন নয়। এর গোড়াপত্তন হয় ১৯৬০-এর দশকে, যখন বাংলাদেশ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। পাকিস্তান সরকার তখন পূর্বাঞ্চলের শিল্পায়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা যাচাই শুরু করে। বিভিন্ন সমীক্ষার পর পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকাকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচিত হয়। পদ্মা নদীর পানি, ভৌগোলিক স্থিতিশীলতা, যোগাযোগ ব্যবস্থা এবং জনঘনত্ব বিবেচনায় এলাকাটি নির্বাচিত হয়। এ সময় প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণও সম্পন্ন হয়, অর্থাৎ রূপপুরের প্রশাসনিক ভিত্তি তৈরি হয় স্বাধীনতার আগেই। বিশ্লেষণ: যদি আদি পরিকল্পনা পাকিস্তান আমলে হয়ে থাকে, তবে প্রকল্পের সূচনা কোনো স্বাধীন বাংলাদেশী সরকারের একক কৃতিত্ব হতে পারে না। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর উদ্বেগ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিদ্যুৎ সংকট তীব্র ছিল। শিল্প, কৃষি, শহরায়ন সবখানেই বিদ্যুতের অভাব প্রকট হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রূপপুর প্রকল্পকে পুনর্জীবিত করার আগ্রহ দেখান। ১৯৭০-এর দশকের শুরুতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে আবারও রূপপুর নিয়ে আলোচনা শুরু হয়। আন্তর্জাতিক অংশীদার খোঁজার চেষ্টাও চলে। কিন্তু সদ্য স্বাধীন, যুদ্ধবিধ্বস্ত, অর্থনৈতিকভাবে দুর্বল বাংলাদেশে তখন খাদ্য, পুনর্গঠন, অবকাঠামো, প্রশাসন এসবই ছিল বড় অগ্রাধিকার। ফলে প্রকল্পটি বাস্তব নির্মাণ পর্যায়ে যেতে পারেনি। বিশ্লেষণ: এখানে রাজনৈতিক সদিচ্ছা ছিল, কিন্তু অর্থনৈতিক সক্ষমতা সীমিত ছিল। পরবর্তী সরকারগুলো, নথিতে টিকে থাকা স্বপ্ন। বঙ্গবন্ধুর পর বিভিন্ন সরকার ক্ষমতায় আসে। সামরিক সরকার, নির্বাচিত সরকার, অন্তর্বর্তী প্রশাসন, সব পর্যায়ে রূপপুর প্রকল্প কখনো আলোচনায়, কখনো ফাইলে, কখনো সম্ভাব্য তালিকায় ছিল। এরশাদ আমল, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় রূপপুর আবার আলোচনায় আসে। কিছু কারিগরি আলোচনা হয়। বিএনপি আমল, ১৯৯০ ও ২০০০ দশকে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে নতুন করে সমীক্ষা হয়। বিদেশি বিনিয়োগ ও অংশীদার নিয়ে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি নিরাপত্তা প্রশ্নে দীর্ঘমেয়াদী বিকল্প উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হয়। বিশ্লেষণ: যদি প্রকল্পটি বিভিন্ন সরকারের আমলে টিকে থাকে, তাহলে এটিকে একক দলীয় প্রকল্প বলা বাস্তবসম্মত নয়। বাস্তব নির্মাণে গতি। আওয়ামী লীগ সরকারের সময় ২০০৯ সালের পর বাংলাদেশে বিদ্যুৎ সংকট বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। এ সময় দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বাড়াতে সরকার রূপপুর প্রকল্পে দ্রুত অগ্রসর হয়। রাশিয়ার রসাটামের সঙ্গে সমঝোতা, অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, নকশা, নিরাপত্তা কাঠামো সব মিলিয়ে প্রকল্পটি বাস্তব নির্মাণ পর্যায়ে প্রবেশ করে। ২০১১ আন্তঃরাষ্ট্রীয় চুক্তি। ২০১৫ প্রস্তুতিমূলক কাজ। ২০১৭ মূল নির্মাণ শুরু। পরবর্তী বছরগুলিতে রিয়্যাক্টর স্থাপন, অবকাঠামো নির্মাণ, গ্রিড প্রস্তুতি। বিশ্লেষণ: এখানে বাস্তব নির্মাণে রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রশাসনিক তৎপরতার বড় ভূমিকা ছিল, যা স্বীকার করতেই হবে। কিন্তু এটি পুরো ইতিহাস নয়। কিন্তু বাস্তব নির্মাণ কৃতিত্ব আর পুরো প্রকল্পের একক মালিকানা এক বিষয় নয়। রাষ্ট্রবিজ্ঞান দৃষ্টিকোণ থেকে বড় অবকাঠামো প্রকল্প সাধারণত একাধিক সরকার মেয়াদের ছাড়িয়ে যায়, যেমন সেতু, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক কেন্দ্র। এসব প্রকল্পে পরিকল্পনা, অনুমোদন, অর্থায়ন, নির্মাণ, চালু করা সব ধাপ আলাদা সময় হয়,
তাই এক সরকার শুরু করে আরেক সরকার শেষ করে, এটাই স্বাভাবিক। জনগণের প্রশ্ন, লাভ কি? রূপপুর চালু হলে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, গ্যাস নির্ভরতা কমবে, শিল্পে স্থিতিশীল বিদ্যুৎ, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। জনগণের উদ্বেগও আছে, ব্যয় অনেক বেশি, ঋণ পরিশোধ চাপ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ঝুঁকি, বিদেশি প্রযুক্তি নির্ভরতা। ইতিহাসকে দলীয়করণ কেন ক্ষতিকর? যখন জাতীয় প্রকল্পকে দলীয় কৃতিত্বে সীমাবদ্ধ করা হয়, তখন ইতিহাস বিকৃত হয়, অন্য অবদানকারীরা আড়ালে যায়, নীতির ধারাবাহিকতা ভেঙে যায়, ভবিষ্যৎ প্রকল্পে দলীয় বিরোধ বাড়ে। বাস্তব উপসংহার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সূচনা পাকিস্তান আমল, পুনর্জাগরণ স্বাধীনতার পর, ধারাবাহিকতা বিভিন্ন সরকার, বাস্তব নির্মাণ আওয়ামী লীগ সরকার, অর্থায়ন রাষ্ট্র ও আন্তর্জাতিক ঋণ, উপকারী ভোগী বাংলাদেশের জনগণ। সুতরাং এটি কোনো একক সরকারের নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ধারাবাহিকতার প্রকল্প। সম্পাদকীয় মন্তব্য: কৃতিত্ব দাবি করা যায়, তবে সত্য লুকিয়ে নয়। বলা যেতে পারে আমাদের আমলে নির্মাণ হয়েছে, কিন্তু বলা যাবে না আমরাই শুরু করেছি, আমরাই একমাত্র মালিক। শেষ কথা, রূপপুরের সবচেয়ে বড় মালিক কোনো দল নয়, বাংলাদেশের জনগণ। কারণ ঋণ শোধ করবে জনগণ, বিদ্যুৎ ব্যবহার করবে জনগণ, ঝুঁকি নেবে জনগণ, লাভও পাবে জনগণ। মারাত্মক খবর। প্রতিবেদন শেখ ফরিদ, বিশেষ অনুসন্ধান বিভাগ।